নমস্কার বন্ধুরা, বাংলাদেশে তৈরি হওয়া এই যে আন্দোলন, যার ফলস্বরূপ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, যার ফলস্বরূপ বাংলাদেশে মাইনরিটিরা এত অত্যাচারের শিকার হচ্ছে। এই যে আন্দোলন, এর পেছনে কে ছিল? এই পেছনের মূল মাথাকে, যার নেতৃত্বে সম্পূর্ণ ছাত্ররা ফুসেছে। সত্যিই কি এটা একটা স্বয়ংক্রিয় ছাত্র সমন্বয়কদের দ্বারা তৈরি হওয়া আন্দোলন, নাকি এর পেছনে আমেরিকার সিআইএ এবং পাকিস্তানের আইএসআই এর হাত আছে? আজকে আমরা এই প্রশ্নকে সঠিক প্রমাণের মাধ্যমে দেখে নেব, এবং তোমাদের যদি বিশ্বাস না হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তুমি নিজেও বুঝবে আসল সত্য কী। তো এই যে বাংলাদেশে 2 মাস ধরে চলা যে এক ভয়াবহ বিদ্রোহ বলতে পারো তুমি, যার ফলস্বরূপ শেখ হাসিনার সরকার ইস্তফা দিতে বাধ্য হয় এবং শেখ হাসিনা ঢাকা ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়ে আছে। এই যে আন্দোলন, এই আন্দোলনে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু সহায়ক করেছিল। বাট এই যে তাদের সহায়তা আছে, তার ফলস্বরূপ বাংলাদেশে এই যে নতুন করে আসা সরকার, তারা কিন্তু মাইনরিটিসদের মোটেও খুব একটা ভালো মতো রাখছে না। আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন দিকে প্রচুর অ্যাট্রোসিটিস, কিন্তু প্রচুর অত্যাচার কিন্তু হচ্ছে। কিন্তু সেটাকে আমরা অন্য সময়ে ডিল করব। আপাতত আমাদের যেটা মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে এই আন্দোলনের মূল কারণ কি, কারা এই আন্দোলনকে মূল এত বেশি ফিউল জুগিয়েছে। তো দেখো, এর মূল যদি কারণ আমরা দেখি, একটা অবশ্যই কোটা আন্দোলন। এটা একটা অবশ্যই খুব ভালো এবং বড় একটা কারণ, বাট এটাই একমাত্র কারণ নয়। আমরা জানি বাংলাদেশে অলমোস্ট 30% পর্যন্ত কিন্তু কোটা মুক্তিযোদ্ধা এবং তার যে বলতে পারো তুমি উত্তরসূরি আছে তাদের জন্য রাখা ছিল, যেটা ফুল হতো না, যার ফলস্বরূপ 44% মাত্র জেনারেল ক্যান্ডিডেট যে আছে তাদের জন্য থাকতো, এবং তারা ভীষণ রকম লড়াই করতো এই চাকরিগুলো পাওয়ার জন্য। বাট আলটিমেটলি কর্মসংস্থানহীনতায় তারা ভুগত, যার ফলস্বরূপ আমরা লক্ষ্য করতে পারি এই যে কর্মসংস্থানহীনতা, এটা কতটা বেশি বেড়ে গিয়েছিল সেগুলো আমরা এই গ্রাফ থেকে দেখতে পাই। কিন্তু শুধুই কি এটা কারণ? না, এর পেছনে আরও একটা বড় কারণ হলো ভারত বিরোধিতা। দেখো, বাংলাদেশের জনগণকে লাস্ট 15 থেকে 16 বছরে ধীরে ধীরে যে ইসলামাইজেশন ঘটেছে, এবং বর্তমানে ভারতের যে রেজিম আছে, এই দুটোর কারণে একে বাংলাদেশে ইসলামাইজেশন ঘটেছে এবং ভারতে রাইট উইং একটা গভর্নমেন্ট উঠে এসছে। এই দুটোর ফলস্বরূপ ইসলামিস্ট বাংলাদেশি সাধারণ জনগণ, তারা কিন্তু ভারতকে সবসময় নিজেদের শত্রু হিসেবে দেখেছে। এর ফলস্বরূপ আমরা লক্ষ্য করতে পারি তারা আবার স্বভাবতই ভারতের বিরোধিতা ছিল, এবং আওয়ামী লীগ যেহেতু ভারতের যথেষ্ট একটা বন্ধু হয়ে উঠতে চেয়েছিল, যেহেতু তারা জানতো বাংলাদেশের উন্নতির জন্য ভারতের প্রয়োজনীয়তা খুব বেশি আছে তাদের জন্য, এই কারণে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের দরুন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে মোটেও খুব একটা ভালো চোখে দেখতো না। তৃতীয় যেটা কারণ, সেটা হচ্ছে অগণতান্ত্রিক সরকার। বাংলাদেশে শেখ হাসিনার যে গভর্নমেন্ট আছে, সেটা মোটেও খুব ভালো মতো চালিত হচ্ছিল না। আমরা যদি লক্ষ্য করে থাকি বাংলাদেশের ইলেকশন কতটা ফ্লড, সেটা নিয়ে প্রায়শই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু বিষয় দেখেছি। আমরা লক্ষ্য করতে পেরেছি বাংলাদেশের ইলেকশনকে নিয়ে বিভিন্ন বড় বড় মিডিয়া আর্টিকেল, অবশ্যই এই ক্ষেত্রে আমেরিকার কিছুটা যোগ আছে, বাট তা সত্ত্বে নিউট্রাল একজন ব্যক্তি হিসেবেও আমি বলতে পারি বাংলাদেশের যে ইলেকশন আছে সেটা যথেষ্ট ফ্লড ছিল। বাংলাদেশের যে অপোজিশন পার্টি, অপোজিশন লিডার্স, তাদেরকে জেলখানায় ভরে রাখা হতো। এই যে বিষয়টা, এটা অনেকটা সেমি ডিক্টেটরশিপ চলছিল। তার ফলস্বরূপ এই যে অগণতান্ত্রিক সরকার, এটাকে ভোটের মাধ্যমে যখন সরাতে পারে না জনগণ, তখন একমাত্র পথ হয়ে আসে সরাসরি হাতে অস্ত্র তুলে নেওয়া, যেটাই করেছে। বাট এর পেছনে আমেরিকা এবং পাকিস্তানের হাতকে আমরা মোটেও অস্বীকার করতে পারি না। দেখো, তোমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় লক্ষ্য করবে বিভিন্ন ধরনের বিষয় কিন্তু উঠে আসছে। যে অপোজিশন লিডার যে আছে, অপোজিশন লিডাররা ধীরে ধীরে ঢাকার দিকে লং মার্চ নিয়ে যাচ্ছে। এর পেছনে তুমি কি মনে করো কে দায়ী? শুধুই কি শেখ হাসিনা? না, অপোজিশন লিডারদেরকে এতটা সাহস জুগিয়েছে কে? অপোজিশন লিডারের সাথে তোমরা নিজেরাও জানো, এবছরের ইনফ্যাক্ট আগের বছরের নভেম্বর থেকে কতগুলো মিটিং হয়েছে আমেরিকার বহু ডিপ্লোম্যাট এবং বহু যে ডেলিগেশন এসছে, তার সাথে বিএনপি এবং অন্যান্য পার্টিগুলোর। তো সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই কিন্তু বিভিন্ন রকমভাবে
ইন্ধন যোগানো হয়েছে। এবং তার পাশাপাশি আইএসআইয়ের এই অঞ্চলে যে ভীষণ রকমভাবে অ্যাক্টিভ সেটা আমরা অলরেডি জানি। আমরা রিসেন্টলি মণিপুরে আইএসআইয়ের যে লিড আছে সেটা লক্ষ্য করতে পেরেছি। এই যে অঞ্চল আছে এই অঞ্চলে অনেকের মতে একটা অ্যালিগেশন দেওয়া হয় যে খ্রিশ্চান একটা স্টেট ভারতের নর্থ ইস্ট এবং আসামের যে বলতে পারো তুমি নর্থ ইস্টার্ন পার্ট আছে সেই পার্টটাকে নিয়ে তৈরি করার কথা চলছে। এটা এক প্রকারে আমি ফ্লড অ্যালিগেশন বা অ্যাটলিস্ট আগামী 100 বছরে এটা হচ্ছে না। বাট তা সত্ত্বে এই যে সুপ্ত ইচ্ছা যেটা অ্যাটলিস্ট শেখ হাসিনা ওয়াজিদ বলেছে এবং তিনিও খুব সৎ ব্যক্তি নন, তো তিনিও অবশ্যই নিজস্ব পলিটিক্যাল যে এক প্রকারে উইন্ড আছে সেটাকে চালিত করবার জন্য এটা বলতে পারে। বাট আমরা এটাকে সম্পূর্ণ রুল আউট করে দিতে পারি না। আমেরিকা এখানে ক্রিশ্চিয়ান কোনো দেশ তৈরি করতে চায় আমি মনে করি না। বাট আমেরিকা এখানে অবশ্যই কোনো একটা বন্দর চায়, একটা নেভাল বেস চায়, যেখান থেকে সে বর্তমানে চায়নাকে এবং পরবর্তীতে ভারত উঠে আসলে ভারতকে কন্ট্রোল করতে পারবে। কেননা তুমি যদি দেখো 1980-র সময়ে আমেরিকা এবং চায়না যথেষ্ট ভালো বন্ধু ছিল এবং তারা একসাথে যৌথভাবে রাশিয়াকে ট্যাকেল করতো এবং পরবর্তীতে চায়না এখন আমেরিকার বড় শত্রুতে পরিণত হয়েছে। তাই এখন ভারত আমেরিকার বন্ধু হলেও আজ থেকে 30-40 বছর পর কি হবে সেটা কেউ জানে না। তো সেই সময়ে ভারতকে কন্ট্রোলে রাখবার জন্য আমেরিকা এইখানে একটা বড় নেভাল বেস চায়, যেটা বাংলাদেশ দিতে পারে এবং বর্তমান গভর্নমেন্ট দিচ্ছে বলে আমরা অনুমানও করতে পারি। এর পাশাপাশি আমরা যদি লক্ষ্য করে থাকি অবশ্যই খ্রিশ্চান এই চিনকুকি এগুলো খুব একটা বিষয় নয়। বাট এর পাশাপাশি আমরা যদি লক্ষ্য করে থাকি নেক্সট যেটা আমাদের কারণ আছে সেটা হলো বাংলাদেশি আর্মির লালসা। আমরা যদি লক্ষ্য করে থাকি লাস্ট 1971-এ বাংলাদেশের স্বাধীনতার পর 1975 15 অগস্ট জিয়াউর রহমানের দ্বারা কি হয়েছিল সেটা আমরা সকলেই খুবই ভালো মতো প্রত্যক্ষ করেছিলাম। এই যে বিষয়টা আছে এই বিষয়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি বাংলাদেশের যে এক প্রকারে আর্মি আছে তারা যথেষ্ট বেশি কিন্তু পাওয়ার হাংরি, তারা খুব বেশি নিউট্রাল আর্মি নয়। কেননা 1971 পর্যন্ত তারা পাকিস্তানের সাথে ছিল, তারা জানে মিলিটারি কু কী করে করতে হয়। তো এই যে বিষয়টা আছে যেখানে খালিদ আমাদের শেখ হাসিনা যে আছে তার আউস্টারের ক্ষেত্রে বা তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে তার যে আর্মি ওয়াকারুজ্জামান যে আছেন যিনি তার আত্মীয়ই হয়ে থাকেন, বাট ক্ষমতার ক্ষেত্রে কেউ নিজের আত্মীয় নয়, কেননা আত্মার মিলন ক্ষমতা যথেষ্ট ভালো মতো কিন্তু করতে দেয় না। তো এর ফলস্বরূপ এই যে আর্মি আছে আর্মির একটা বড় রোল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট বর্তমানের যে ইন্টারিম সরকার আছে 1 মাসের ওপরে হয়ে গেল তারা চলছে, বাট এই যে সময় আছে এই সময় পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি আর্মি এখনও ব্যারাকে ফিরে যায়নি। তারা প্রেস কনফারেন্স করলে পেছনে আর্মি থাকে, পুলিশ এখনও ঠিকমতোভাবে আসতে পারেনি। এই যে বিষয়গুলো আছে এটার ফলস্বরূপ আমরা লক্ষ্য করতে পারছি আর্মি কিন্তু এখনও যথেষ্ট কন্ট্রোলে আছে এবং মোস্ট প্রবাবলি বর্তমান সরকার ফেল হলে আর্মি একটা মিলিটারি কু করে দেবে। কেননা লাস্ট আমরা যদি লক্ষ্য করে থাকি 1971 থেকে আমাদের 28টা মিলিটারি কু অ্যাটেম্প্ট বা ক্ষমতা দখলের আর্মির দ্বারা ক্ষমতা দখলের অ্যাটেম্প্ট কিন্তু হয়েছিল, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত যেটা সেটা হচ্ছে আমাদের শেখ মুজিবুর রহমান যে আছে তার হত্যাকাণ্ড, যেটা আমাদের জিয়াউর রহমান যে আছে তার দ্বারা হয়েছিল, পরবর্তীতে যেটা বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে বর্তমানে যেটা চলছে। তো এই যে বিষয়টা আছে এটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেশনটা তোমরা অবশ্যই জানাও। যদি এখানে কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে এবং তোমরা যদি অন্য কোনো মতাদর্শে বিশ্বাসী হয়ে থাকো যে না আপনি ভুল বললেন, এটা অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্য আছে, কমেন্ট সেকশনে জানাতে পারো। হ্যাভ এ গুড ডে হ্যাড। থ্যাংক ইউ সকলকে।